আজকে আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এর সেকেন্ড রিডিং, দ্যাট ইজ ফিক্সড ইনকাম মার্কেট, ইস্যুয়েন্স, ট্রেডিং এন্ড ফান্ডিং এই রিডিংটা কভার করব। এটা বুক 4 বা ভলিউম 4 এর রিডিং 2 বা লার্নিং মডিউল 2। বেশ কিছু এলওএস আছে, মেইনলি থিওরিটিক্যাল, সো আমরা ইনশাআল্লাহ কভার করে ফেলবো আজকে সবগুলোই। ফার্স্ট ওয়ান, ডেসক্রাইব ক্লাসিফিকেশন অফ গ্লোবাল ফিক্সড ইনকাম মার্কেট। ফিক্সড ইনকাম সিকিউরিটিজ গুলো যেখানে ট্রেড হয় সেটাকে কি বলে? আমরা ফিক্সড ইনকাম মার্কেট বলি। মার্কেটে হচ্ছে সিকিউরিটিজ গুলা ট্রেড হয়। সো গ্লোবাল মানে ওয়ার্ল্ড ওয়াইড ফিক্সড ইনকাম মার্কেটের আহ, যে যেখানে ট্রেড হয় ফিক্সড ইনকাম যে মার্কেটটা আছে সেটার ক্লাসিফিকেশন। So global fixed income market having size of $247 trillion in 2018 2018 সালের হিসাব অনুযায়ী ফিক্সড ইনকাম মার্কেটটা গ্লোবালি হচ্ছে অ্যারাউন্ড $247 ট্রিলিয়ন। ইজ দ্য লার্জেস্ট সাবসেট অফ গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটস। আপনার ইকুইটির থেকে কিন্তু আপনার ফিক্সড ইনকাম মার্কেটটা অনেক বড়। সো যেসব ক্রাইটেরিয়ার উপরে বেস করে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে টাইপ অফ ইস্যুয়ারের উপরে বেস করে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে কি হইতে পারে? ইস্যুয়ার হইতে পারে হাউস হোল্ড, হতে পারে নন ফাইন্যান্সিয়াল কর্পোরেটস, হতে পারে গভর্নমেন্ট, হতে পারে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। ক্রেডিট কোয়ালিটির উপরে বেস করে আমরা এই মার্কেটটাকে ভাগ করতে পারি ইনভেস্টমেন্ট গ্রেড, আর একটা হচ্ছে নন ইনভেস্টমেন্ট গ্রেড বা স্পেকুলেটিভ গ্রেড বা হাই ইয়েল্ড বা জাঙ্ক বন্ড। সো একটা হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড আর একটা হচ্ছে নন ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড। নন ইনভেস্টমেন্ট গ্রেড বন্ডকে আমরা স্পেকুলেটিভ গ্রেডও বলতে পারি বা হাই ইয়েল্ডও বলতে পারি বা জাঙ্কও বলতে পারি। আরেকটা হচ্ছে ম্যাচুরিটির উপরে বেস করে, যে বন্ডের আপনার ম্যাচুরিটিটা কতটুকু সেটার উপরে বেস করে আমরা মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটে ভাগ করতে পারি। সো মানি মার্কেট কোনটা? যেটার ম্যাচুরিটি লেস দেন 1 ইয়ার, আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে যেটার ম্যাচুরিটি মোর দেন 1 ইয়ার। কারেন্সি ডিনোমিনেশন, আপনার বন্ডের কারেন্সিটা কোন কারেন্সিতে ডিনোমিনেশনটা আছে সেটার উপরে বেস করে আমরা লোকাল কারেন্সি আর ফরেন কারেন্সি দুই ভাগে ভাগ করতে পারি। সো লোকাল কারেন্সি বন্ড আর একটা হচ্ছে ফরেন কারেন্সি বন্ডস। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে নর্মালি আমরা যে সকল বন্ড দেখি ম্যাক্সিমাম গুলো হচ্ছে লোকাল কারেন্সি বন্ড, বাট আপনার ইউএস ডলার বন্ড আছে গভর্নমেন্টের, সেটা কি? সেটা হচ্ছে একটা ফরেন কারেন্সি বন্ড। টাইপ অফ কুপন, কুপনের উপরে বেস করে আমরা ভাগ করতে পারি ফিক্সড রেট আর একটা হচ্ছে ফ্লোটিং রেট। ফিক্সড রেট মানে হচ্ছে কুপন রেটটা ফিক্স করা আছে, যে ইস্যু করার সময় বলে দেয়া হচ্ছে যে অ্যানুয়াল রেট হবে হচ্ছে 5% বা 10%, হোয়াট এভার দ্য কেস মে বি। আর ফ্লোটিং রেটটা কি হয়? যে আপনার একটা বেঞ্চমার্ক সিলেক্ট করে ওইটার সাথে একটা স্প্রেড অ্যাড করা হয়। সে ধরেন বেঞ্চমার্ক সিলেক্ট করা হলো হচ্ছে লিবর, লিবর প্লাস একটা স্প্রেড, সে লিবর প্লাস 2%। সো লিবর আপ ডাউন করলে আপনার এই বন্ডের কুপনও আপ ডাউন করবে। জিওগ্রাফি, যদিও আমরা আসলে এই যে লিবর অনেক ক্ষেত্রেই বলি, বাট বর্তমানে কিন্তু লিবরটা স্টপ হয়ে গেছে, এখন আর লিবর রিপোর্টিং হয় না, এখন মোস্টলি যেটা ইউজ হয় সোফর। secured overnight financing rate, I guess. সো জিওগ্রাফির উপরে বেস করে আপনার হতে পারে ডেভেলপড মার্কেট, ইমার্জিং মার্কেট, আর একটা হতে পারে ফ্রন্টিয়ার মার্কেট। সো ডেভেলপ মার্কেট কোনগুলো? যেমন ইউএসএ, কানাডা, ইউকে, এগুলো হচ্ছে ডেভেলপড মার্কেট। ইমার্জিং কোনগুলা? ইমার্জিং হচ্ছে ব্রাজিল, অ্যান্ড দেন আই থিঙ্ক ভিয়েতনাম, এরকম কয়েকটা দেশ আছে যেগুলো হচ্ছে ইমার্জিং মার্কেট। ফ্রন্টিয়ার মার্কেট কোনটা? যেমন হচ্ছে বাংলাদেশ, আই গেস পাকিস্তান এজ ওয়েল, এরকম কিছু দেশ আছে যেগুলো হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেট। ট্যাক্স স্ট্যাটাস, তো এখানে দেখেন ডেভেলপড মার্কেটের রিস্কটা কম্পারেটিভলি কম, মার্কেটটা অনেক ম্যাচিউরড। ইমার্জিং হচ্ছে তারপরের স্টেজ, আর ফ্রন্টিয়ার মার্কেট হচ্ছে হাইলি রিস্কি একটা জায়গা। ট্যাক্স স্ট্যাটাস, ট্যাক্স এক্সেম্পট বন্ড হইতে পারে, আর একটা হচ্ছে গিয়ে নর্মাল একটা বন্ড হইতে পারে। ট্যাক্স এক্সেম্পট বন্ড নর্মালি
মিউনিসিপাল কর্পোরেশন গুলো যে বন্ড গুলো ইউজ করে সেখানে একটা ট্যাক্স এক্সেম্পশন অনেক ক্ষেত্রেই থাকে। ইনফ্লেশন, ইনফ্লেশন লিঙ্কড বন্ড, অর্থাৎ বন্ডের সে প্রিন্সিপাল অথবা হচ্ছে গিয়ে কুপন অথবা বোথ ক্যান বি লিঙ্কড উইথ দ্য ইনফ্লেশন। ইনফ্লেশনের সাথে যদি লিঙ্ক করা থাকে, যে ইনফ্লেশন বাড়লে ওটার পে আউট বাড়বে, ইনফ্লেশন কম হলে ওটার পে আউট কমবে, এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ইনফ্লেশন লিঙ্কড বন্ড। কারেন্সি অ্যান্ড জুরিসডিকশনের উপরে বেস করে আমরা ডোমেস্টিক বন্ড, ফরেন বন্ড, ইউরো বন্ড, গ্লোবাল বন্ড এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। ডোমেস্টিক বন্ড কোনটা? লোকাল ইস্যুয়ার লোকাল মার্কেটে ইস্যু করলো তাহলে হচ্ছে সেটা ডোমেস্টিক বন্ড। ফরেন বন্ড কোনটা? ফরেন বন্ড হচ্ছে গিয়ে আমাদের লোকাল মার্কেটে বিদেশের একজন ইস্যুয়ার ইস্যু করলো, তাহলে এটা ফরেন বন্ড। ইউরো বন্ড, ইউরো বন্ড হচ্ছে আমাদের দেশের ইস্যুয়ার বিদেশে বন্ড ইস্যু করলো তখন সেটা হচ্ছে ইউরো বন্ড। গ্লোবাল বন্ড, যখন একটা ইস্যুয়ার মাল্টিপল কান্ট্রিতে এট এ টাইম বন্ড ইস্যু করে তখন সেটাকে আমরা বলছি গ্লোবাল বন্ড। Describe the use of interbank offered rate as reference rate in floating rate bond. সো ফ্লোটিং রেট বন্ডের ক্ষেত্রে আমরা ইন্টারব্যাংক অফার্ড রেটকে আমরা কিভাবে ইউজ করতে পারি? সো রিফ্লেক্স ইন্টারব্যাংক অফার্ড রেট কি? একটা ব্যাংক আরেকটা ব্যাংককে যে রেটে ধার দেয় সেটাকে বলা হচ্ছে ইন্টারব্যাংক অফার্ড রেট। সো এটাকে কিভাবে ইউজ করা যায়? এটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে ইউজ করা যায়। সে আমাদের বাংলাদেশেরটা যদি বলি, বাংলাদেশ হচ্ছে ডিবরকে আমরা ইউজ করতে পারি, ঢাকা ইন্টারব্যাংক অফার্ড রেট। So reflects the rate at which a panel of banks believe they could borrow unsecured fund from other banks in the interbank money market for different currencies and different borrowing periods ranging from overnight to 1 year. So একটা ব্যাংক আরেকটা ব্যাংকে যেই রেটে যদি ব্যাংকগুলো মনে করে যে মেইনলি হচ্ছে আপনার লিবোরটা ছিল হচ্ছে লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট, এখানে যে বিষয়টা হয় এটা আসলে অ্যাকচুয়াল লেন্ডিং এর ডাটা না। এখানে যেটা হয় যে একটা প্যানেল অফ ব্যাংকস থাকে, এই ব্যাংকগুলা রিপোর্ট করে যে তারা আসলে কত রেটে অন্য ব্যাংক থেকে বড় করতে পারবে। সো ইটস অ্যান এস্টিমেট। সো এই যে প্যানেল অফ ব্যাংক ওরা একটা এস্টিমেট প্রোভাইড করতেছে যে এই রেটে আমরা বড় করতে পারি, এবং এইটা কি হচ্ছে অ্যাভারেজ করে একটা বেঞ্চমার্কিং তৈরি করা হচ্ছে। তো লিবোরটা যে কারণে বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার মূল কারণটা হচ্ছে আপনার এই যে রিপোর্টিংটা, এটা যেহেতু অ্যাকচুয়াল ডেটা না, সামটাইমস ইট ইজ সাবজেক্ট টু বায়াস। দেখা যাচ্ছে যে প্যানেল অফ ব্যাংক ওরা একসাথে হয়ে তাদের সুবিধা মতো রিপোর্টিং করছে, এই ধরনের কিছু অ্যালিগেশনের কারণে লিবোরটা মূলত ডিসকন্টিনিউড হয়েছে। তাহলে ইন্টারব্যাংক অফার রেট কোনটা? যেটা হচ্ছে ব্যাংকগুলো মনে করে যে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে একটা সার্টেন রেটে বড় করতে পারবে, যে রেটে বড় করতে পারবে বলে মনে করে সেটাকে বলা হয়েছে ইন্টারব্যাংক অফার্ড রেট। ইন্টারব্যাংক মানি মার্কেট, মানি মার্কেট কি? ইজ দ্য মার্কেট অফ লোনস এন্ড ডিপোজিটস বিটুইন ব্যাংকস ফর ম্যাচুরিটিস আপ টু 1 year। সো একদিন বা ওভারনাইট থেকে শুরু করে 1 বছর পর্যন্ত ব্যাংকগুলোর মধ্যে যে লোন এবং ডিপোজিটের যে মার্কেটটা সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারব্যাংক মানি মার্কেট। Interbank offered rate is widely used as a reference rate for floating rate bond. Most commonly used is LIBOR, which is discontinued from 2021. 2021 থেকে LIBOR discontinue হয়ে গিয়েছে। Other sources include SOFR, EURIBOR, CBOR, CORIBOR, TIBOR। এগুলো হচ্ছে ডিফারেন্ট এরিয়ার উপরে এরিয়ার নামের সাথে, যেমন হচ্ছে টিবর হচ্ছে টোকিও ইন্টারব্যাংক অফার্ড রেট, করিবর হচ্ছে কোরিয়ান ইন্টারব্যাংক অফার্ড রেট, সিবর বলতে পারতেছি না, ইউরিবর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের।
সো 4 হচ্ছে সিকিউরড ওভারনাইট অফার রেট। ডেসক্রাইব মেকানিজম অ্যাভেলেবল ফর ইস্যুইং বন্ডস ইন প্রাইমারি মার্কেট। এখন আমরা প্রাইমারি মার্কেট কোনটা, যে ইনিশিয়াল ইস্যু, ইনিশিয়ালি যখন ইস্যু করা হয় সেটাকে বলা হচ্ছে প্রাইমারি মার্কেট, অর্থাৎ বন্ডটা ফার্স্ট টাইম ইস্যু করা হচ্ছে। সো এটা ইস্যু করার জন্য মেকানিজমটা কি, কিভাবে ইস্যু করা যেতে পারে। সো প্রাইমারি বন্ড মার্কেট আর মার্কেটস ইন হুইচ ইস্যুয়ার্স ইনিশিয়ালি সেল বন্ডস টু ইনভেস্টর টু রেইজ ক্যাপিটাল। সো সে আমাদের স্কোয়ার ফার্মা, ধরেন স্কোয়ার ফার্মা বন্ড ইস্যু করবে। সো কি করতে পারে, এই যে ইনিশিয়ালি যখন ইস্যু করলো ইনভেস্টরের কাছে, তখন সেটা যেই প্রসেসেই ইস্যু করা হোক না কেন, এটা কি বলা হচ্ছে প্রাইমারি মার্কেট। সো এইটা এখন কিভাবে ইস্যু করতে পারে, ইস্যু করতে চায় তাহলে কিভাবে করতে পারে, একটা হচ্ছে গিয়ে পাবলিক অফারিং এর মাধ্যমে, আরেকটা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। সো পাবলিক অফারিং কি, সাধারণ জেনারেল ইনভেস্টরদের কাছে অফার করলো যে আমি সেল করতে চাই, তারা সাবস্ক্রাইব করলো, অ্যাপ্লিকেশন করলো, দেন এটা বিক্রি করলো। আর প্রাইভেট প্লেসমেন্ট হচ্ছে প্রাইভেটলি যে কিছু ইনভেস্টরের সাথে আলোচনা করলো, আলোচনা করে যারা ইনভেস্ট করতে চায় তাদের ফেভারে এটা ইস্যু করা হলো এবং তার এগেনস্টে স্কোয়ার ফার্মা ফান্ডটা কালেক্ট করলো। সো প্রাইমারি মার্কেট ওয়ার ইস্যু ইজ সোল্ড ফর দ্য ফার্স্ট টাইম, যারা পারচেস করলো প্রথমবার, তারপরে তারা আর্লি যদি সেল করতে চায় তারা হয়তো পরে আবার সেল করতে পারে অন্য কারো কাছে, সেটা তখন আর প্রাইমারি মার্কেট থাকে না, তখন সেটা হয়ে যায় সেকেন্ডারি মার্কেট। সো পাবলিক অফারিং এর মাধ্যমে সেল করতে পারে, সেক্ষেত্রে কি হয়, এনি ইনভেস্টর ক্যান বাই। আর নর্মালি পাবলিক অফারিং এর মাধ্যমে সেল করলে এই বন্ডটা আপনার রেজিস্টার্ড বন্ড হয়। অথবা প্রাইভেট প্লেসমেন্টে সেল করতে পারে, প্রাইভেট প্লেসমেন্টে সিলেক্টেড কিছু ইনভেস্টরের কাছে যারা হচ্ছে বাই করতে চায় তাদের এগেইনস্ট তাদের কাছে ইস্যু করলো, নর্মালি এটা আনরেজিস্টার্ড হয়ে থাকে। সো পাবলিক অফারিং এ ইস্যু করার ক্ষেত্রে কয়েকটা প্রসেস থাকতে পারে বা কয়েকটা সিস্টেমে সেটা হইতে পারে। একটা হচ্ছে আন্ডার রিটেন অফারিং। আন্ডার রিটেন অফারিং এ কি হয়, আপনার আন্ডার রাইটার থাকে। আন্ডার রাইটার কি করে, আন্ডার রাইটার হচ্ছে অলসো ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে। ওরা গ্যারান্টি দেয় যে যে পরিমাণ বন্ড তারা ইস্যু করতে চায় সেই বন্ডটা যদি সেল না হয়, এন্টায়ারলি যদি সেল না হয়, যদি প্রপারলি পুরোপুরি সাবস্ক্রাইব না হয়, তাহলে এই আন্ডার রাইটাররা ওই বন্ডগুলা পারচেস করে নেবে। এটা হচ্ছে আন্ডার রিটেন অফারিং। আরেকটা হচ্ছে বেস্ট এফোর্ড অফারিং। বেস্ট এফোর্ড অফারিং এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা করে যে ও গ্যারান্টি দেয় না যে বিক্রি না হলে সে কিনে নিবে, সেটা সে বলে না, তখন সে যেটা বলে সেটা হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব আমার বেস্ট বিক্রি করার জন্য। ঠিক আছে, তো বিক্রি করলে পরে সে একটা কমিশন পায়, বিক্রি করতে না পারলে তাহলে হচ্ছে কমিশনটা পায় না। আরেকটা হচ্ছে শেলফ রেজিস্ট্রেশন। শেলফ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হয় যে ধরেন স্কোয়ার ফার্মার আগামী 5 বছরে 20,000 কোটি টাকা দরকার। তো 20,000 কোটি টাকা ঠিক এক্স্যাক্টলি এখনই তার দরকার নাই, আর এখন নিলে পরে তো সেটার উপরে ইন্টারেস্ট পে করতে হবে, তাই তো, বন্ডের কুপন পেমেন্ট করতে হবে। সো দ্যাট হোয়াট স্কোয়ার ফার্মার ক্যান ডু ইজ একসাথে সে 20,000 কোটি টাকার অ্যাপ্রুভাল নিয়ে রাখলো রেগুলেটরের কাছ থেকে, কিন্তু 20,000 কোটি টাকা এট এ টাইম সে ইস্যু করলো না। তার এখন ধরেন এই বছর দরকার হচ্ছে 2,000 কোটি টাকা, সে 2,000 কোটি টাকার বন্ড ইস্যু করলো। নেক্সট ইয়ারে হয়তো বা আরো 5,000 কোটি টাকার ইস্যু করলো। অর্থাৎ একবারে রেজিস্ট্রেশন পারমিশন নিয়ে রেডি করে রাখলো, কিন্তু ইস্যুটা একবারে না করে পার্ট বাই পার্ট যদি ইস্যু করে তখন সেটাকে বলা হচ্ছে শেলফ রেজিস্ট্রেশন। আরেকটা হতে পারে অকশন। অকশনটা কি, ইনভলভস বিডিং, অফেন ইউজড ফর গভর্নমেন্ট বন্ডস। সো আপনি কত বন্ড ইস্যু করবেন সেটার জন্য আপনি বিড কল অকশন কল করলেন, তখন হচ্ছে গিয়ে যারা ইনভেস্ট করতে চায় তারা হচ্ছে বিডিং করছে। নর্মালি কমার্শিয়াল অর্গানাইজেশনের ক্ষেত্রে বা হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে এই অকশনটা নর্মালি হয় না, নর্মালি এটা গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে আপনার এই অকশনটা
হতে দেখা যায়, যে যখন যেমন বাংলাদেশ ব্যাংক যখন বন্ড ইস্যু করে তখন অকশনের মাধ্যমে ইস্যু করে থাকে। এখন আমরা প্রাইমারি মার্কেট বললাম। প্রাইমারি মার্কেটে একটা হইতে পারে যে আপনার পাবলিক অফারিং এ যেতে পারে অথবা প্রাইভেট প্লেসমেন্টে হতে পারে। এখন প্রাইমারি মার্কেটের ইনভেস্টররা বন্ডটা পারচেস করার পরে তারপরে তারা যদি বিক্রি করতে চায় তাহলে কোথায় বিক্রি করবে, যেইখানে বা যেভাবে বিক্রি করবে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। So secondary market or aftermarket are where existing bonds are traded among investors. ইনভেস্টরদের মধ্যে যেখানে বিক্রি করা হয়। তো সেকেন্ডারি মার্কেট বা এক্সিস্টিং বন্ডস আর ট্রেডেড। সেকেন্ডারি মার্কেট হচ্ছে সেটা যেখানে হচ্ছে এক্সিস্টিং বন্ড ট্রেড হয়ে থাকে। সো একটা হচ্ছে অর্গানাইজড এক্সচেঞ্জ, ট্রেড এক্সিকিউটেড থ্রু এক্সচেঞ্জ। যদি এক্সচেঞ্জ লাইক আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ এরকম এক্সচেঞ্জের মাধ্যমে একটা হইতে পারে যে ট্রেডের মাধ্যমে এটা সেটেলমেন্ট হইতে পারে বা ট্রেড এক্সিকিউশন হতে পারে। আরেকটা হইতে পারে কি ওভার দি কাউন্টার বা ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট মানে হচ্ছে ডিলারদের মাধ্যমে বা সরাসরি যেখানে ট্রেড হয়। ধরেন আপনার একটা ডিলারের কাছে গিয়ে আপনি বিক্রি করতে চান, আপনি তার কাছে বিক্রি করে দিলেন, সে আপনার কাছ থেকে কিনে তারপরে সে আরেকজনের কাছে বিক্রি করলো, অথবা সে হচ্ছে মিডিয়েটর হিসেবে কাজ করলো। আপনি বিক্রি করতে চান, সে সেটা একটা বায়ার খুঁজে দিল, বায়ার খুঁজে দিয়ে সে একটা কমিশন নিল। এটা হচ্ছে ওটিসি মার্কেট বেশি বা ওভার দি কাউন্টার মার্কেট। এখানে আমাদের ট্রেড হচ্ছে ডিলারের সাথে, ট্রেড উইথ দ্য ডিলার। Describe securities issued by sovereign government. Sovereign কি? ন্যাশনাল, ন্যাশনাল গভর্নমেন্ট, তাই তো? যেমন বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট। সো গভর্নমেন্টকে আমরা সভারেন গভর্নমেন্ট বলে থাকি। So when national government issues bond, then it is called sovereign government bond. So it has different name in different countries, but commonly T-bill, T-note, T-bond, ট্রেজারি বিল, ট্রেজারি নোট, ট্রেজারি বন্ড। সো বিল কোনটা? বিল হচ্ছে গিয়ে যেটা লেস দেন 365 ডেজ বা 1 বছরের কম সময়ের মেয়াদের যেটা, সেটা হচ্ছে টি বিল বলা হয়। টি নোট বলা হয় হচ্ছে গিয়ে মিডিয়াম ডিউরেশনের গুলা। আর লম্বা সময়ের জন্য যেটা ইস্যু হয় সেটাকে বলা হয়েছে টি বন্ড বা ট্রেজারি বন্ড। নর্মালি আনসিকিউরড অ্যান্ড ফান্ডেড বাই ট্যাক্স রেভিনিউ। এই ট্রেজারি বন্ডগুলো নর্মালি আনসিকিউরড হয়, এটার এগেনস্টে কোনো মর্টগেজ বা কোনো ধরনের অ্যাসেট ব্যাকিং থাকে না। সো বাট এটার হচ্ছে গিয়ে রেটিং দেশের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট হয়ে থাকে, বিকজ এটা গভর্নমেন্টের। গভর্নমেন্ট ইজ ভেরি আনলাইকলি টু ডিফল্ট। কেন? কারণ হচ্ছে গিয়ে প্রয়োজন হলে গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু প্রিন্ট মানি। ঠিক আছে, দরকার হলে তারা মানি প্রিন্ট করে হইলেও এটা পে অফ করে দিতে পারবে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ডিফল্ট রিস্ক ইজ ভেরি লো। ফান্ডেড বাই ট্যাক্স রেভিনিউ, নর্মালি হচ্ছে গিয়ে ট্যাক্সের মাধ্যমে যে আর্নিংটা হয় বা রেভিনিউটা জেনারেট হয় সেই রেভিনিউ দিয়ে এটাকে মিট আপ করা হয়ে থাকে। ইস্যুজ ইন লোকাল কারেন্সি হ্যাজ হায়ার রেটিং দেন ইস্যুজ ইন ফরেন কারেন্সি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখার বিষয় যে ধরেন একটা বন্ড ইস্যু করলো, সভারেন গভর্নমেন্ট বন্ড, সেটা হচ্ছে যদি টাকাতে হয়, ডিনোমিনেশন যদি টাকাতে হয়, তাহলে ডিফল্ট রিস্ক ইজ অলমোস্ট জিরো। যদি সেটা ডলারে হয় তাহলে ডিফল্ট রিস্ক ইজ মাচ হায়ার। নর্মালি ডলারে হইলে পরে ডিফল্ট রিস্কটা হচ্ছে বাংলাদেশের, যেমন বাংলাদেশের সম্ভবত এখন ক্রেডিট রেটিং হচ্ছে সরি এই মুহূর্তেটা বলতে পারতেছি না, সম্ভবত ট্রিপল বি, হোয়াট এভার। বাংলাদেশের যেই গভর্নমেন্টের যেই রেটিং, সেই রেটিংটা হয়ে থাকে। তার মানে হচ্ছে গভর্নমেন্ট যদি এই বন্ডটা ইস্যু করে টাকাতে, সেটা রেটিং হায়ার। যদি ইস্যু করে ফরেন কোনো কারেন্সিতে, তাহলে রেটিংটা হবে লোয়ার। কেন? কারণ হচ্ছে ফরেন কারেন্সি তো আর প্রিন্ট করার পারমিশন বা ক্যাপাসিটি গভর্নমেন্টের নাই। সো ফরেন কারেন্সিতে যেটা ইস্যু হইলো সেটা ফরেন কারেন্সিতে পে করতে হবে। তখন এমন হইতে পারে যে ফরেন কারেন্সি রিজার্ভ সাফিসিয়েন্ট নাও থাকতে পারে। তো এই সভারেন গভর্নমেন্ট বন্ড আপনার 3 রকম হতে পারে মূলত: ফিক্সড রেট, ফ্লোটিং রেট আর ইনফ্লেশন লিঙ্কড।
ফিক্সড রেট হচ্ছে যেটা আগেও বলেছিলাম, কুপনটা ফিক্স করা থাকে। ফ্লোটিং রেট হচ্ছে একটা বেঞ্চমার্ক সেট করে ওইটার সাথে একটা স্প্রেড ধরা হয়। আর ইনফ্লেশন লিঙ্কড হচ্ছে ইনফ্লেশনের সাথে বন্ডের কুপন পেমেন্ট এবং প্রিন্সিপালটা লিঙ্ক করা থাকে। ডেসক্রাইব সিকিউরিটিজ ইস্যুড বাই non-sovereign government, quasi-government entities and supranational agencies. So non-sovereign government অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু ন্যাশনাল না। বন্ড ইস্যুড বাই গভর্নমেন্ট বিলো ন্যাশনাল লেভেল সাচ এস লাইক প্রভিন্সেস, রিজিয়নস, স্টেটস এন্ড সিটিজ, এগুলোকে আমরা বলি হচ্ছে নন সোভারেন গভর্নমেন্ট বন্ড। কোয়াজি গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের কোনো এজেন্সি, বন্ড ইস্যুড বাই অর্গানাইজেশন এস্টাবলিশড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের কোনো এজেন্সি যখন বন্ড ইস্যু করে তখন আমরা সেটাকে বলেছি কোয়াজি গভর্নমেন্ট বন্ড। সুপ্রান্যাশনাল, সুপ্রান্যাশনাল হচ্ছে কি ন্যাশনাল লিমিটের বাহিরে, অর্থাৎ যারা হচ্ছে মাল্টিপল কান্ট্রিতে অপারেট করতেছে এইরকম অর্গানাইজেশন যখন বন্ড ইস্যু করে, ধরেন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ওরা কি সুপ্রান্যাশনাল এজেন্সিস বা মাল্টিলেটারাল এজেন্সিস, ওরা যখন বন্ড ইস্যু করে তখন সেই বন্ডটাকে আমরা বলেছি সুপ্রা ন্যাশনাল বন্ড। ডেসক্রাইব টাইপস অফ ডেট ইস্যুড বাই কর্পোরেশনস। আমরা সভারেন দেখলাম, নন সভারেন দেখলাম, সুপ্রান্যাশনাল দেখলাম, অ্যান্ড দেন কোয়াজি গভর্নমেন্ট দেখলাম। এখন হচ্ছে কর্পোরেশনস বা কোম্পানিগুলা যেই ডেট ইস্যু করে সেগুলা যে কি ধরনের ডেট ইস্যু করে থাকে। সোর্সেস অফ কর্পোরেট ডেট যদি আমরা দেখি, সোর্স হতে পারে কি প্রাইমারি সোর্স হতে পারে ব্যাংক লোন, সিন্ডিকেটেড লোন। সো ব্যাংক লোন হতে পারে সিঙ্গেল, একটা ব্যাংক একটা অর্গানাইজেশন বা একটা কর্পোরেশনকে লোন দিচ্ছে। আর সিন্ডিকেটেড কোনটা, যখন মাল্টিপল ব্যাংক, কয়েকটা ব্যাংক মিলে একটা অর্গানাইজেশনকে বা একটা প্রজেক্টে ফান্ডিং করছে তখন আমরা সেটাকে বলেছি সিন্ডিকেটেড লোন। আরেকটা কি হতে পারে কমার্শিয়াল পেপার, আরেকটা হতে পারে কর্পোরেট নোটস এন্ড বন্ডস। সো আমরা আসি ব্যাংক লোন এন্ড সিন্ডিকেটেড লোন। when one bank provides loan to one corporate is called bilateral loan, আর যখন মাল্টিপল ব্যাংক প্রোভাইড লোন টু কর্পোরেট ইট ইজ কল্ড সিন্ডিকেটেড লোন। কমার্শিয়াল পেপার নর্মালি শর্ট টার্ম আনসিকিউরড প্রমিসরি নোট issued by public in public market or in private placement, maturity overnight to 1 year। নর্মালি কমার্শিয়াল পেপার গুলা একদিন থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে। সামটাইম ইট ইজ এ সোর্স অফ ব্রিজ অর ইন্টারিম ফাইন্যান্সিং। নর্মালি দেখা যাচ্ছে একটা বড় বা লং টার্ম ফাইন্যান্সিং এর আগে শর্ট টার্মের জন্য এই ধরনের ফাইন্যান্সিং অনেক ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে। রোলিং ওভার দ্য পেপার, রোলিং ওভার দ্য পেপারটা কি পেইং ম্যাচিউরিং কমার্শিয়াল পেপার ফ্রম দ্য প্রসিড অফ দ্য নিউ ইস্যু। ইউজুয়ালি কি হয় যে কমার্শিয়াল পেপারটা তো শর্ট টার্মের জন্য হয়, শর্ট টার্মের জন্য হলে যেটা হয় যে ওই ধরেন আপনার 270 দিনের একটা কমার্শিয়াল পেপার, এই 270 দিনের সময় ধরেন পে করতে হবে হচ্ছে $100 মিলিয়ন। তো তখন দেখা যায় মোস্ট অফ দ্য কেসে এই রোলিং ওভার করা হয়। রোলিং ওভার মিনস হচ্ছে এই 270 দিনের সময় আরেকটা নতুন একটা কমার্শিয়াল পেপার ইস্যু করা হলো ধরেন $120 মিলিয়ন, ইস্যু করে এই 100 মিলিয়নকে পে অফ করে দেওয়া হলো আর 20 মিলিয়ন হয়তো আবার ইউজ করলো প্রজেক্টে। তো এইটাই হচ্ছে রোলিং ওভার দ্য পেপার। দ্যাট মিনস হচ্ছে গিয়ে আগের ম্যাচিউরিং পেপারটাকে পে অফ করা হয় বাই ইস্যুইং অ্যানাদার কমার্শিয়াল পেপার। নট নেসেসারিলি এটা এক্সিস্টিং ইনভেস্টরের কাছেই ইস্যু করবে, এটা যে কারো কাছে ইস্যু করতে পারে, অর্থাৎ নতুন করে ফান্ডিং অ্যারেঞ্জ করে আগের যে লোনটা আছে সেটাকে পে অফ করা। টু সেফগার্ড ফ্রম দ্য রোল ওভার রিস্ক। এখন এই যে রোল ওভার করতে গেলে রিস্কটা কি, রিস্কটা হচ্ছে এই যে ম্যাচুরিটির সময় $120 মিলিয়ন নতুন করে হয়তো ইস্যু করতে পারলো না, কোম্পানি হয়তো ফেল করলো। কেন? কারণ হচ্ছে গিয়ে তার হয়তো ডেট স্ট্যাটাসটা খারাপ হয়ে গেছে বা যে কোনো কারণে, বা মার্কেটের কন্ডিশন খারাপ, নতুন করে ইস্যু করতে পারলো না। তাহলে রিস্কটা কি, রিস্কটা হচ্ছে কি এটা যদি ইস্যু করতে না পারে আগের যে কমার্শিয়াল পেপার যেটা ম্যাচিউর হচ্ছে সেটা সে পে অফ করতে পারছে না। এটাই হচ্ছে আপনার রিস্ক অফ রোল ওভার বা ইনএবিলিটি টু ইস্যু নিউ পেপার। Credit rating agencies often require issuer to secure backup line of credit from the bank. So এই রিস্কটাকে কভার করার জন্য নর্মালি ক্রেডিট রেটিং এজেন্সি গুলা আপনার
কর্পোরেশনকে বলে যে তুমি একটা ব্যাকআপ লাইন অফ ক্রেডিট নিয়ে রাখো, ইন কেস তুমি যদি নতুন করে কমার্শিয়াল পেপার ইস্যু করতে না পারো, তাহলে যাতে অ্যাটলিস্ট ব্যাংকের থেকে সেই ব্যাকআপ লাইন অফ ক্রেডিটটা ইউজ করে এই কমার্শিয়াল পেপারটাকে পে অফ করতে পারো। আচ্ছা, আরেকটা হচ্ছে কর্পোরেট নোটস অ্যান্ড বন্ডস ক্যান বি ইস্যুড ইন প্রাইভেট প্লেসমেন্ট অর ইন পাবলিক মার্কেট। আপনার প্রাইভেট প্লেসমেন্টও ইস্যু করা যায় বা হচ্ছে পাবলিক মার্কেটে ইস্যু করা যায়। ম্যাচুরিটি হইতে পারে 1 to 12 ইয়ার্স ফর নোট, আর হচ্ছে বন্ডের ক্ষেত্রে 12 ইয়ার প্লাস। 1 to 5 ইয়ার শর্ট টার্ম, 5 to 12 ইয়ার্স মিডিয়াম টার্ম। মিডিয়াম টার্ম নোটস MTN উইথ কন্টিনিউয়াস ইস্যু ক্যান বি 100 ইয়ার্স অ্যাজ ওয়েল। তো স্পেশালি এটা জাপানে আপনার এমনও আছে যে 100 ইয়ার্স এর বন্ড, এটাকে আবার নোট বলা হয়, যদিও আপনার নোটসকে আমরা নর্মালি বলে থাকি 1 to 12 ইয়ার্স, বাট ইট ইজ সামটাইমস অলসো কল্ড নোট। অর্থাৎ 100 ইয়ার্স এর বা এটাকে সেঞ্চুরি বন্ড, আসলে নোট আর বন্ড সামটাইমস হচ্ছে কি ইন্টারচেঞ্জেবলিও ইউজ করা হয়ে থাকে, এত ক্লিয়ার ডিফারেন্সিয়েশন অনেক ক্ষেত্রেই করা হয় না। ডেসক্রাইব টাইপস অফ ডেট ইস্যুড বাই কর্পোরেশনস, আমরা ওই যে কন্টিনিউ করছি। ইউএস কমার্শিয়াল পেপার, এখানে আমরা দুইটা ইউএস কমার্শিয়াল পেপার আর হচ্ছে ইউরো কমার্শিয়াল পেপার, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা দেখব। ইউএস কমার্শিয়াল পেপারটা নর্মালি ইস্যু হয় ইউএস মার্কেটে, আর ইউরো কমার্শিয়াল পেপার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। ইউএস কমার্শিয়াল পেপার ইউএস ডলারে, আর ইউরো কমার্শিয়াল পেপার যে কোনো কারেন্সিতেই হইতে পারে। এখানে মেজর ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ম্যাচুরিটি। নর্মালি ইউএস কমার্শিয়াল পেপার হয় হচ্ছে ওভারনাইট থেকে 270 দিন। এটার একটা কারণ হচ্ছে ইউএস ল অনুযায়ী 270 ডেইজের নিচে যদি হয় কমার্শিয়াল পেপারটা, তাহলে সেটাকে রেজিস্ট্রেশন করতে হয় না, আর 270 দিনের বেশি হলে রেজিস্ট্রেশন করতে হয়। তো এই রেজিস্ট্রেশনের বিষয়টা অ্যাভয়েড করার জন্য এটা নর্মালি লেস দেন 270 দিন হয়ে থাকে। আর ইউরো ইন্টারন্যাশনাল মার্কেটে নর্মালি এটা 1 দিন থেকে 364 দিন পর্যন্ত হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে ইউএস কমার্শিয়াল পেপার নর্মালি ডিসকাউন্ট বেসিসে ইস্যু হয়। সো ডিসকাউন্ট বেসিসে ইস্যু হয় কিরকম, ধরেন 2% যদি ডিসকাউন্ট বেসিস হয়, তাহলে $100 বন্ড ধরেন অ্যাট ম্যাচুরিটিতে $100 পে করবে, সেটা হচ্ছে ইস্যু প্রাইস হবে হচ্ছে $98। আর ইউরো কমার্শিয়াল পেপার ডিসকাউন্ট বেসিসও হইতে পারে বা ইন্টারেস্ট বিয়ারিং বেসিস বা অ্যাড অন বেসিসও হতে পারে। সো ডিসকাউন্ট বেসিসটা তো সেম, বাট অ্যাড অন বেসিসটা কি? অ্যাড অন বেসিসটা হচ্ছে ধরেন $100 পেপার $100 ইস্যু হবে, অ্যাট ম্যাচুরিটিতে ধরেন 2% যদি হয়, তাহলে অ্যাট ম্যাচুরিটিতে $102 পে করবে। সেটেলমেন্ট নর্মালি ইউএস কমার্শিয়াল পেপার সেম ডেতে সেটেল হয়, আর ইউরো কমার্শিয়াল পেপার 2 দিন পরে সেটেল হয়, ট্রেড প্লাস 2 ডেজ। নেগোশিয়েবল, ক্যান বি সোল্ড টু অ্যানাদার পার্টি, এগুলো কমার্শিয়াল পেপার এক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা অন্য কারো কাছে থার্ড পার্টির কাছে সেল করা যায়। ডিসক্রাইব স্ট্রাকচার্ড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো এখন আমরা দেখব। সো রিপ্যাকেজ অ্যান্ড রিডিস্ট্রিবিউশন। স্ট্রাকচার্ড আসলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আসলে কি? যখন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে বিভিন্ন মেকানিজম করে আপনার এটাকে ডিফারেন্ট ভাগে ভাগ করা হয় বা রিপ্যাকেজিং করা হয় বা রিস্কটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি স্ট্রাকচার্ড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো ধরেন কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে আন্ডারলাইং এ রেখে সেটাকে রিপ্যাকেজ করে আরেকটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট তৈরি করা হলো, যেখানে হচ্ছে রিস্কটা রিডিস্ট্রিবিউট হয়ে গেল।
repackage and redistribute the risk. Includes asset backed securities, ABS, অর্থাৎ ব্যাকিং এ কিছু অ্যাসেট যখন থাকবে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ এন্ড কোলাটারালাইজড ডেট অব্লিগেশন বা CDOs. Typically combine a bond and at least one derivative. So structured financial instrument এর কি হয়, নরমালি একটা বন্ড আর একটা ডেরিভেটিভ। অ্যাট লিস্ট হোয়াট ইজ ডেরিভেটিভ? ডেরিভেটিভ হচ্ছে সেই এক ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে অ্যানাদার অন্য একটা আন্ডারলাইং এর উপরে বেস করে যেটা ভ্যালুটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ডেরিভেটিভ। নরমালি এই ক্ষেত্রে একটা বন্ড আর একটা ডেরিভেটিভ, অ্যাটলিস্ট একটা ডেরিভেটিভকে কম্বাইন করে নতুন একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়। সো ডেরিভেটিভ গিভস এক্সপোজার টু ওয়ান অর মোর আন্ডারলাইং অ্যাসেট। সো এই ডেরিভেটিভটা নরমালি একটা বা একাধিক আন্ডারলাইং অ্যাসেটের মধ্যে এক্সপোজার দিয়ে থাকে। 4 ব্রড ক্যাটাগরিজ, একটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেক্টেড, ইয়েল্ড এনহান্সমেন্ট, পার্টিসিপেশন এন্ড লেভারেজড ইনস্ট্রুমেন্ট। সো আমরা এই যে অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ, কোলাটারাইজ, CDOs, এগুলো আমরা পরে আরো ডিটেইলস দেখব। এখানে জাস্ট হচ্ছে এতটুকুই আমরা জানি যে ABS, CDOs, এগুলার আরো সাব ক্লাসিফিকেশন এবং ডিটেইলস আমাদের পরবর্তীতে আছে। ক্যাপিটাল প্রোটেক্টেড, যেখানে হচ্ছে ক্যাপিটালের প্রোটেকশন দেয়া থাকে। ইয়েল্ড এনহান্সমেন্ট, আরেকটা হচ্ছে কি হইতে পারে যে আপনার প্রোটেকশন বা সেফগার্ডটা কমায় দিয়ে আপনার ইয়েল্ডটা বাড়ায় দেওয়া হচ্ছে, ইনস্ট্রুমেন্টটা এমন ভাবে তৈরি করা হইলো। মনে করেন আপনার ইস্যুড আছে হচ্ছে এখানে কিছু বন্ড ইস্যু আছে, তো এই বন্ডগুলোকে আন্ডারলাইং এ রেখে নতুন করে আবার বন্ড ইস্যু করা হলো, নিউ বন্ড। নিউ বন্ডটা আপনার দুইটা ক্লাসে ধরেন ইস্যু করা হলো, A and B, ঠিক আছে? বা আমরা বলতে পারি সিনিয়র আর হচ্ছে সাবঅর্ডিনেটেড, ঠিক আছে? তো সিনিয়র ক্লাসে কি হলো, আপনি হচ্ছে গিয়ে এখানে ইয়েল্ডটা কম দিলেন, ধরেন বন্ডের এখানে অরিজিনালি বন্ডের ইয়েল্ড হচ্ছে ধরেন 9%, আপনি সিনিয়রকে দিলেন ধরেন 5% রেটে ইস্যু করলেন, কিন্তু এখানে কি করলেন আপনি, যে পেমেন্টটা সে আগে পাবে। সাবঅর্ডিনেটকে আপনি 13% রেট দিলেন, ঠিক আছে, কিন্তু তার পেমেন্টটা হবে হচ্ছে সিনিয়রকে পেমেন্ট করার পরে। তাহলে কি হলো, আপনি রিস্কটা রিডিস্ট্রিবিউট করে দিলেন ডিফারেন্ট ক্লাসের মধ্যে। সো এইভাবে আপনার ক্যাপিটাল প্রোটেক্টেড হইতে পারে, ইয়েল্ড এনহান্সড হইতে পারে লাইক সাবঅর্ডিনেটেড, পার্টিসিপেশন বন্ড হইতে পারে। পার্টিসিপেশন কি, আপনার এইখানে যে অরিজিনাল যে বন্ডটা আছে ওর যদি ফেল করে আপনিও এটাতে ফেল করবেন, নতুন বন্ডও ফেল করবে, আর যদি এখানে ফেল না হয় তাহলে ওখানেও ফেল হবে না, এরকম হইতে পারে। লেভারেজড ইনস্ট্রুমেন্ট হতে পারে, যে এখানে নতুন ইনস্ট্রুমেন্টটা ইস্যু করার সময় নতুন করে আরো ফান্ড নেওয়া হলো, সেটা হইতে পারে। এখন আমরা আসি ডিটেলসে দেখি এগুলো একটু। ক্যাপিটাল প্রোটেক্টেড ইনস্ট্রুমেন্ট, এখানে কি হয়, ফুল অর পার্ট অফ দ্য ভ্যালু ইজ গ্যারান্টিড, লাইক জিরো কুপন বন্ড প্লাস এ কল অপশন। Guarantee certificate, full value is guaranteed. Upside potential from option on underlying. Yield enhancement, increasing risk for potential high return. Example, credit linked note CLN, if reference asset value fall or credit rating downgraded, investor receive less than par value, otherwise investor receives par value and makes significant gain. Participation instrument allow investor to participate in the underlying asset. Underlying assetটা কি, যেটাকে আপনার ব্যাকিং এ রেখে ইনস্ট্রুমেন্টটা ইস্যু করা হচ্ছে সেটা হচ্ছে আন্ডারলাইং অ্যাসেট। রিটার্ন ইজ লিঙ্কড টু দ্য আন্ডারলাইং অ্যাসেট, যেটা বলছিলাম যে আন্ডারলাইং অ্যাসেট যদি একটা মর্টগেজ হয় তাহলে ওই মর্টগেজের সাথে আপনার রিটার্নটা লিঙ্ক করা। Floating rate note is an example of participation instrument as the investor return is linked to reference rate. Usually doesn't offer capital protection. আপনার পার্টিসিপেশনের ক্ষেত্রে আপনার ক্যাপিটাল প্রোটেকশনটা অফার করা হয় না নরমালি,
কারণ আন্ডারলাইং যেভাবে পারফর্ম করবে সেভাবেই আসলে এখানে ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকবে। লেভারেজ ইনস্ট্রুমেন্ট ক্রিয়েটেড টু ম্যাগনিফাই রিটার্ন। সো ইনভেস্টমেন্টটা করা হয় হচ্ছে আরো লোন নিয়ে, তাতে কি হয় যে রিটার্নটা ম্যাগনিফাইং এর পসিবিলিটি থাকে। সে আপনি 5% রেটে নোট নিয়ে যদি লোন নিয়ে যদি আপনি 8% রেটের একটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেন, তাহলে আপনার রিটার্নটা ম্যাগনিফাই হয়ে যায় বা অনেক বেড়ে যাওয়ার সুযোগ থাকে। ইনভার্স ফ্লোটার ইজ অ্যান এক্সাম্পল অফ লেভারেজড ইনস্ট্রুমেন্ট। ইনভার্স ফ্লোটারের কুপন রেটটা কিভাবে হয়? সি মাইনাস এল ইন্টু আর। এখানে সিটা কি? সি হচ্ছে ম্যাক্সিমাম কুপন রেট, ধরেন 10%, মাইনাস এলটা হচ্ছে কুপন লেভারেজ, ধরেন লেভারেজ ইউজ করা হলো সে 2 টাইমস লেভারেজ ইউজ করা হলো, ইন্টু রেফারেন্স রেট। সে রেফারেন্স রেট হচ্ছে সে 3%। তাহলে আপনার ইনভার্স ফ্লোটারের কুপন রেটটা সেক্ষেত্রে কত হচ্ছে? 4%। সো গ্রেটার দেন 1 হলে সেটাকে বলা হচ্ছে লেভারেজড, আর হচ্ছে লেস দেন 1 হলে সেটাকে বলা হচ্ছে ডিলেভারেজড। ডেসক্রাইব শর্ট টার্ম ফান্ডিং অল্টারনেটিভ অ্যাভেলেবল টু ব্যাংকস। ব্যাংকের কাছে আপনার শর্ট টার্ম ফান্ডিং এর জন্য অল্টারনেটিভ কি কি আছে? তারা রিটেল ডিপোজিট নিতে পারে, ডিপোজিট ফ্রম দ্য কাস্টমার, যেটা ব্যাংকগুলার মেজর সোর্স অফ ডিপোজিট একটা, যে কাস্টমারের কাছ থেকে তারা ডিপোজিট নিয়ে থাকে। আরেকটা হতে পারে কি সেন্ট্রাল ব্যাংকের কাছে সে ফান্ড, রিজার্ভ ফান্ড, ওভারনাইট ফান্ড, টার্ম ফান্ড এগুলা নিতে পারে। ইন্টার ব্যাংক ডিপোজিট, ডিফারেন্ট আদার অন্য ব্যাংকের কাছ থেকে ডিপোজিট নিতে পারে। সার্টিফিকেট অফ ডিপোজিট বা সিডিস, নেগোশিয়েবল সিডি, নন নেগোশিয়েবল সিডি ইস্যু করার মাধ্যমে ফান্ড কালেক্ট করতে পারে। রিপারচেজ এগ্রিমেন্ট বা রিপোজ। Describe repurchase agreement, repos, and the risk associated with them. Sale of security with simultaneous agreement to buy back at an agreed on price on a specific future date. একটা সিকিউরিটি সেল করা হচ্ছে যে আপনি পরবর্তীতে এটা আবার বাই ব্যাক করে নেবেন, এই শর্তে যখন আপনি একটা সিকিউরিটি ইস্যু করছেন তখন সেটাকে বলা হয়েছে রিপারচেজ এগ্রিমেন্ট। ইট ইজ সিমিলার টু কোলাটারালাইজড লোন, কমন সোর্স অফ ফান্ডিং ফর ডিলার্স। সেন্ট্রাল ব্যাংক ইউজেস রিপোজ ইন ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনের ক্ষেত্রে আপনার রিপো ইউজ করে থাকে সেন্ট্রাল ব্যাংক। Repo for 1 day is called overnight repo, more than 1 night is called term repo, and until maturity of the underlying is called repo to maturity. Repurchase agreement from the viewpoint of the buyer is reverse repo. So buyer যখন এটা রিপোটা পারচেস করতেছে তখন সেটাকে বলা হয় হচ্ছে রিভার্স রিপো। ইন্টারেস্ট রেট অন রিপো ইজ দ্য রিপো রেট। রিপোতে আপনার যে রেটটা থাকে সেটাকে রিপো রেট বলা হয়। রিপো রেট ডিপেন্ডস অন রিস্ক, টার্মস, ডেলিভারি রিকোয়ারমেন্ট, ডিমান্ড, সাপ্লাই কন্ডিশন এন্ড রেট অফ অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্ট। সো অ্যাজ এনি আদার ইনস্ট্রুমেন্ট আপনার অনেকগুলো ফ্যাক্টর লাইক রিস্ক, টার্ম, ডেলিভারি, ডিমান্ড, সাপ্লাই কন্ডিশন এগুলোর উপরে বেস করে আপনার রিপো রেটটা ডিটারমাইন হয়ে থাকে। রিপো রেট লোয়ার ওয়েন ডেলিভারি ফর কোলাটেরাল ইজ রিকোয়ার্ড। সো রিপো রেটটা আপনার কম থাকে যখন ওইটার এগেইনস্টে কোলাটেরাল থাকে। কোলাটেরাল থাকলে তখন হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে তখন সিকিউরড বেশি হয়, সিকিউরড বেশি হলে রেটটা কম হয়। এখন এটার সাথে আপনার রিপোতে কি কি রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে? রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইজ দ্য ক্রেডিট রিস্ক। কাউন্টার পার্টি মে ডিফল্ট, ও যে রিপারচেস করে নিবে সে হয়তো ডিফল্ট করতে পারে। রিপো মার্জিন বা হেয়ার কাট, ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ দ্য লোন অ্যান্ড ভ্যালু অফ দ্য কোলাটেরাল। কোলাটেরালের ভ্যালু এবং হচ্ছে গিয়ে আপনার লোনের পরিমাণ, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে বলা হয় হচ্ছে হেয়ার কাট। Repo margin depends on the length of the agreement, quality of the collateral, credit quality of the counterparty, and demand and supply condition. স্বাভাবিকভাবে ধরেন
কোলাটারালের ভ্যালু হচ্ছে গিয়ে 100 মিলিয়ন। সো আপনি যদি কাস্টমার ভালো বড়োয়ার হন, তাহলে হেয়ার কাট হয়তো বা ধরেন আপনার 2 মিলিয়ন হেয়ার কাট। সো আপনার 98 মিলিয়ন আপনার লেন্ডিং হলো। যদি আপনি খারাপ কাস্টমার হন বা হচ্ছে আপনার ক্রেডিট কোয়ালিটি যদি খারাপ হয়, হয়তো বা হেয়ার কাটটা সেক্ষেত্রে আরো বেশি হইতে পারে, বা রিপো মার্জিনটা সেক্ষেত্রে আরো বেশি হইতে পারে। লাইক অ্যাজ ইউজুয়াল লেন্ডিং এর মতো, যে আপনার ভালো ক্লায়েন্টকে আপনি দেখা যাচ্ছে যে যা সিকিউরিটি রাখতেছে তার থেকে অনেক সময় বেশিও আপনি লোন দিতেছেন, বা হচ্ছে গিয়ে পুরাটাই লোন দিয়ে দিচ্ছেন, বা সামান্য একটু কমে দিয়ে দিচ্ছেন। আর কাস্টমারের যদি ক্রেডিট কোয়ালিটি খারাপ হয়, তাহলে আপনি একটু মার্জিনটা বেশি, সেফটি মার্জিনটা বেশি রাখার চেষ্টা করছেন। তো সোফার এই পর্যন্তই।